আসসালামু আলাইকুম। আজকের টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টিচার্স ওয়ার্কে যে প্রশ্নগুলো আছে আমরা এই প্রশ্নগুলো সমাধান করার মধ্য দিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের গুরুত্বপূর্ণ রুলস গুলো শিখব। অর্থাৎ একটা করে প্রশ্ন সলভ করতে গেলে একটা করে নিয়ম পাওয়া যাবে। জি স্যার। তার তার আগে কিছু মৌলিক বিষয় আমরা একটু জেনে নেই, যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে সাবজেক্টের সাথে ভার্বের একটা চুক্তি হয়। চুক্তিটা কিরকম? যে বাক্যের সাবজেক্ট যখন সিঙ্গুলার নাম্বার, ভার্বও হয় সিঙ্গুলার। বাক্যের সাবজেক্টটি সিঙ্গুলার নাম্বার হলে ভার্বটি সিঙ্গুলার হয়। জি স্যার। আর যদি আমরা সাবজেক্টটি প্লুরাল নাম্বার হিসেবে পাই, ভার্বও প্লুরাল হয়। এটা হলো কমন রুল। সব জেনারেল রুল স্যার। সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। সাবজেক্টটি প্লুরাল নাম্বার হলে ভার্বও প্লুরাল হয়। তাহলে যে কোনো ক্ষেত্রে বাক্যের সাবজেক্ট যখন সিঙ্গুলার, ভার্বও হবে সিঙ্গুলার। সাবজেক্ট যখন প্লুরাল, ভার্বও হবে প্লুরাল নাম্বার। মূলত এই একটা নিয়মের উপর বেস করেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চলে। আমরা পর্যায়ক্রমে আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো পাবো। এটা হলো আসল রূপ। যেমন ধরেন এখানে সাবজেক্ট বলা হলো দ্য পেন, ভার্ব হয়ে গেল ইজ। দ্য পেন ইজ মাইন, কলমটি আমার। সাবজেক্ট যদি হয় প্লুরাল নাম্বার দ্য পেন্স, ভার্ব হবে প্লুরাল আর, দ্য পেন্স আর মাইন। তো এটাই সাবজেক্টের জায়গায় ব্যবহার করা নাউন সিঙ্গুলার মানে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্টের জায়গায় ব্যবহার করা নাউনটা প্লুরাল মানে ভার্ব হয়ে যাবে প্লুরাল। এখন আমরা এই 1 নাম্বার প্রশ্ন যেটা আছে এই প্রশ্নটা এখানে আমাদেরকে বলছে যে কোন বাক্যটি সঠিক, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। আমরা সঠিক বাক্য খুঁজবো তার আগে একটা ইনফরমেশন আমরা জেনে নিই। ইনফরমেশনটা হলো এরকম যে আ মেনি এর একটা ডিটারমিনার। আ মেনি এরপরে যে নাউনটা বসে সেই নাউনটা হয় প্লুরাল নাউন। প্লুরাল নাউন। যে ভার্ব বসে সেই ভার্বও হয় প্লুরাল। প্লুরাল ভার্ব। বাট যখন আমরা উল্টা করে লিখবো, আ মেনি না লিখে লিখবো মেনিয়ে অথবা মেনিয়ান, তখন এরপরে যে নাউন বসবে সেই নাউন সিঙ্গুলার। আর যখন ভার্ব হবে সেই ভার্বও হবে সিঙ্গুলার ভার্ব। তাহলে এ মেনি একটা ডিটারমিনার। এরপরে নাউন বসলে নাউনও প্লুরাল, ভার্বও প্লুরাল। আর মেনি এরপর নাউন বসলে নাউনও সিঙ্গুলার, ভার্বও হয় সিঙ্গুলার। কারণটা কি? কারণটা আমরা একটু জানি। এ মেনি শব্দের বাংলা অর্থ হলো অনেকেই। মেনি এ শব্দের বাংলা অর্থ অনেকেই। বাংলা অর্থ দিয়ে বিবেচনা করলে হবে। এখানে অন্য জায়গায় ভিন্নতা আছে। এ একটা ডিটারমিনার, মেনিও একটা ডিটারমিনার। তো যখন এরকম পরপর দুইটা ডিটারমিনার থাকে, আমরা মূলত দ্বিতীয় ডিটারমিনার অনুসারে সমস্ত পরিবর্তন। তাহলে আমার এখানে দ্বিতীয় ডিটারমিনারটা হলো মেনি। মেনি যেহেতু প্লুরাল নাম্বার, সুতরাং এরপরে নাউনটাও হবে প্লুরাল। এরপরে ভার্বটাও হবে প্লুরাল। আর যখন আমি উল্টা করে বলবো মেনি এ বা অ্যান, এখানে দ্বিতীয় ডিটারমিনারটা হলো এ বা অ্যান। এ বা অ্যান যেহেতু সিঙ্গুলার নাম্বার, সুতরাং এরপরে নাউনও হবে সিঙ্গুলার, এরপরে ভার্বও হবে সিঙ্গুলার। তো এভাবেই আমরা চিন্তা করব যে যখন পরপর দুইটা ডিটারমিনার বসে, তখন তুলনামূলক যে ডিটারমিনারটা পরে থাকবে সেই ডিটারমিনার যদি হয় সিঙ্গুলার, তাহলে আমরা ভার্ব দিব সিঙ্গুলার। আর ডিটারমিনার যদি হয় প্লুরাল, তাহলে আমরা ভার্বটাও দিব প্লুরাল।
এই দিক থেকেই নিয়মটা হয়েছে যে এ মেনি এর পরে নাউন ভার্ব সবই প্লুরাল, আর মেনি এর পর নাউন ভার্ব যা থাকে সবকিছু হয় সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, একটু একটা মিনিট সময় দিবেন। কাজল, মেইলটা চেক করে সাজাও। আমি একটা মেইল দিছি। আচ্ছা, তাহলে আমাদের এই নিয়ম অনুযায়ী যদি আমরা প্রশ্ন খেয়াল করি, আমাদের সঠিক বাক্য কোনটা? আমাদের সঠিক বাক্য হচ্ছে অপশন এ। কেন? কারণ মেনি এ আছে, মেনি এর পর নাউন হয়েছে সিঙ্গুলার, ভার্ব হয়েছে সিঙ্গুলার। সুতরাং সঠিক বাক্য হচ্ছে এটা। 7 থেকে 11। পরের প্রশ্নে আমরা চলে যাই। তাহলে বাকিগুলো ভুল কেন বুঝতেই পারছেন। এখানে মেনি এর পর নাউন হয়েছে সিঙ্গুলার, বাট ভার্ব সিঙ্গুলার হয়নি। এখানে মেনির পর এখানে মেনির পর নাউন প্লুরাল হয়েছে, বাট ভার্বটা প্লুরাল হয়নি। এইসব কারণে এগুলো ভুল বাক্য। সঠিক উত্তর অপশন এ। 2 নাম্বার বাক্যে আসে। 2 নাম্বার বাক্য সলভ করার আগে একটা নিয়ম লিখেন। নিয়মটা হলো আ নাম্বার অফ, মানে কিছু সংখ্যক। আর নাম্বার অফ থাকলে এরপরে যে নাউন থাকবে সেই নাউন হবে প্লুরাল, যে ভার্ব থাকবে সেই ভার্বও হবে কি প্লুরাল বা প্লুরাল ভার্ব। আর নাম্বার অফ এর পর প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। বাট যখন সেটা হবে দা নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন কিন্তু সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব। তো এই সূত্র অনুযায়ী আমরা দেখতেছি আমাদের অপশন এ সঠিক। এ নাম্বার অফ, তারপর নাউন আছে প্লুরাল, ভার্ব আছে। অপশন বিটা ভুল, কারণ এ নাম্বার অফ এর পর নাউন প্লুরাল আছে কিন্তু ভার্ব প্লুরাল নেই। অপশন সিটা ভুল, কারণ এখানে দা নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল আছে, ভার্বও সিঙ্গুলার আছে, সবই ঠিক। বাট পিপল নিজেই প্লুরাল, তার সাথে এস যুক্ত করার দরকার ছিল না। ভুল। ডি নাম্বার ভুল, কারণ দা নাম্বার অফ এর পর নাউন প্লুরাল বাট ভার্ব সিঙ্গুলার করেনি। যদি এখানে ওয়ারের জায়গায় ওয়াজ হতো তাহলে বাক্য কারেক্ট হতো। সো আমরা সদা মনে রাখবো এ নাম্বার অফ এর পর নাউন হয় প্লুরাল, ভার্ব হয় প্লুরাল। দা নাম্বার অফ এর পরে নাউন হয় প্লুরাল কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার। এক্সাম্পল যদি চান তাহলে প্রথম বাক্যটাই তো আপনাদের জন্য এক্সাম্পল, যে নাম্বার অফ বয়েজ ওয়ার প্রেজেন্ট। যদি এটা দা নাম্বার অফ থাকতো তাহলে এরপরে নাউনটা প্লুরাল হতো কিন্তু ভার্ব হতো সেম। দা নাম্বার অফ বয়েজ ওয়াজ প্রেজেন্ট। এবার আমরা 3 নাম্বার প্রশ্নে যাব। 3 নাম্বার প্রশ্নে এটা সলভ করার আগে একটু জিনিস বুঝবেন। নিয়মটা হলো এরকম,
যে কতগুলো নাউন একত্রিত হয়ে একটি সাবজেক্ট গঠিত হলে প্রথম নাউনটি অনুসারে ভার্ব বসে। এটা হবে ইংলিশ, ওটা হবে ভোকাবুলারি। হ্যাঁ, বাংলা। হ্যাঁ, হ্যাঁ, দুইটার সাইজ একই রকম হবে, বাম আর ডানে। কতগুলো নাউন একত্রিত হয়ে একটা সাবজেক্ট গঠিত হলে প্রথম নাউনটি অনুসারে ভার্ব বসে। কারণ এটা হলো হেড ওয়ার্ড। বিষয়টা হলো এরকম, ধরেন আমি বললাম আ বাস্কেট অফ অ্যাপলস, এক বাক্স, এক ঝুড়ি আপেল হ্যাজ অথবা হ্যাভ বিন সোল্ড, বিক্রি করা হয়েছে। তো আমরা যদি চিন্তা করি যে এখানে হ্যাজ বা হ্যাভ তো ভার্ব, তাহলে এই পুরোটাই বাক্যের সাবজেক্ট। আর আমরা জানি কতগুলো শব্দ একত্রিত হয়ে যখন বাক্যের সাবজেক্ট গঠিত হয় তখন প্রথম নাউনটি অনুসারে ভার্ব বসে। তাহলে আমার প্রথম নাউন এখানে বাস্কেট। প্রথম নাউন যেহেতু সিঙ্গুলার, তার মানে আমার ভার্বও হবে সিঙ্গুলার। কারণ এখানে এ বাস্কেট, তার মানে এখানে Yes, হ্যাজ। sir. তার মানে আমার পুরো সেন্টেন্সটা হলো বাস্কেট অফ Yes, এগ sir. হ্যাজ বিন সোল্ড। একই রকম ভাবে আমাদের 3 নম্বর প্রশ্নে B কত, হবে is. শুনবেন একটু দয়া করে আগে, হ্যাঁ। 3 নম্বর প্রশ্নে, দ্য প্রোডাকশন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালস আর এসেনশিয়াল টু দ্য কনজারভেশন অফ আর ন্যাচারাল রিসোর্সেস, এই বাক্যটাতে কতগুলো আন্ডারলাইন করা আছে। এই ধরনের প্রশ্নের মানে হলো আমাদেরকে খুঁজতে হবে কোথায় এরর বা ভুল আছে। যে অংশটাতে ভুল আছে সেটাই সঠিক উত্তর, কারণ আমাদের কাজ ভুল খুঁজে বের করা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আর শব্দটা যদি ভার্ব হয় তার মানে নিশ্চয় এটা পুরোটাই বাক্যের সাবজেক্ট। আর আমরা একটু আগে দেখলাম যে কতগুলো শব্দ মিলে যখন সাবজেক্ট গঠিত হয় তখন প্রথম নাউন অনুসারে ভার্ব বসে। আমাদের প্রথম নাউনটা হলো প্রোডাকশন। প্রথম নাউন যেহেতু সিঙ্গুলার, তার মানে আমাদের ভার্বও হবে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব হিসেবে এখানে আর এর জায়গায় ইজ হওয়া উচিত ছিল। এটা হয়নি বলে এখানে ভুল আছে। তার মানে ভুলটা আছে বিতে, তাই সঠিক উত্তর বি। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য অফিস মেমোরেন্ডা ওয়াজ সার্কুলেটেড। আচ্ছা, তো আপনারা নাম্বারের ক্লাসে পড়েছেন যে যদি কোনো নাউনের শেষে ইউএম আম থাকে তাহলে সেটা হয় সিঙ্গুলার নাউন। আর যদি আমরা আমের পরিবর্তে এ বসাই দিই সেটা হয়ে যায় প্লুরাল নাউন। কথা সত্য। যেমন আমি যদি বলি মেমোরেন্ডা, এই মেমোরেন্ডাম এটা একটা সিঙ্গুলার নাউন, কারণ শেষে আম আছে। এখন আমি যদি এটাকে প্লুরাল করতে যাই তাহলে হয়ে যাবে মেমোরেন্ডা, শুধু আমের জায়গায় এ দিলাম, এটা হয়ে গেল প্লুরাল নাউন। তার মানে আমরা বুঝতে পারছি এখানে মেমোরেন্ডা শব্দটি হচ্ছে একটা নাউন এবং এটা প্লুরাল নাউন। যেখানে নাউন প্লুরাল নাম্বার সেখানে আমার ভার্বটা সিঙ্গুলার হতে পারে না, এটা ভুল। এইখানে ওয়াজের জায়গায় ওয়ার হওয়া উচিত ছিল। সুতরাং এটা হয়নি বলেই আমাদের ভুলটা আছে অপশন এ তে। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। যেখানে ভুল সেটাই সঠিক উত্তর। না বুঝলে বলবেন অবশ্যই। 5 নম্বরে বলছে দ্য অ্যারাবিয়ান নাইটস। আপনারা মনে রাখবেন প্রপার নাউন সিঙ্গুলার
এরপর ভার্বটি সিঙ্গুলার হয়। আপনারা জানেন কোনো ব্যক্তির নাম, স্থানের নাম, কোনো বস্তুর একক নাম, একক নাম, এগুলো বুঝালে আমরা তাকে কিন্তু প্রপার নাউন বলি। সো প্রপার নাউন এর পর ভার্ব হবে সিঙ্গুলার যদি নাউনটা সিঙ্গুলার নাম্বার হয়। যেমন ধরেন আমি লিখলাম টম অ্যান্ড জেরি, এখনো বলা যাচ্ছে না এর ভার্ব কি হবে। আমি লিখলাম টম অ্যান্ড জেরি ইজ অথবা আর টু ফ্রেন্ডস, টম জেরি দুই বন্ধু। এখানে যেহেতু বলেই দিছে টম আর জেরি মিলে দুইজন বন্ধু, তার মানে এখানে টম আর জেরি দেখতে দুইজন নাউন, এটা প্লুরাল নাম্বার, তো এখানে আর হবে। বাট যদি আমি বাক্যটা লিখি এভাবে যে টম অ্যান্ড জেরি ইজ অথবা আর আ নাইস কার্টুন, এখানে টম আর জেরিকে দেখে দুইজন ব্যক্তি মনে হলেও দুইটা মিলেই কিন্তু কার্টুনটার নাম, তার মানে কার্টুনটার নামই হলো টম অ্যান্ড জেরি। তার মানে এখানে টম আর জেরিকে আলাদা আলাদা করে দুইজন ভাবার কোনো সুযোগ নেই, কারণ দুইটা মিলেই কার্টুনটার নাম হলো টম অ্যান্ড জেরি। সুতরাং এই প্রপার নাউনটা এখন সিঙ্গুলার নাম্বার, তাই এর ভার্ব হবে সিঙ্গুলার ইজ। এরকম প্রপার নাউন যখন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন এরপরে ভার্বও সিঙ্গুলার। যেমন 5 নম্বর প্রশ্নে দেখেন বলা আছে দ্য অ্যারাবিয়ান নাইটস, এখানে দেখে অনেকগুলো রাত মনে হলেও দেখেন নাইটের এনটা কিন্তু ক্যাপিটাল লেটার, আর আপনারা জানেন ক্যাপিটাল লেটারে শুরু হলে নর্মালি সেগুলো প্রপার নাউন হয়। তার মানে এখানে অ্যারাবিয়ান নাইটস দ্বারা অনেকগুলো রাতকে বুঝায়নি, বরং একটা সাহিত্যকর্মের নাম বোঝাচ্ছে। এই জন্য এটা সিঙ্গুলার, তার ভার্ব হবে সিঙ্গুলার ইজ। তাহলে এই প্রশ্ন থেকে আমরা যেটা বুঝলাম যে কতগুলো নাউন একত্রিত হয়ে যখন একটা প্রপার নাউন হবে সেটা সিঙ্গুলার হলে তার ভার্বটাও হবে সিঙ্গুলার নাম্বার। এবার 6 নম্বর প্রশ্নে দেখেন কি বলছে। মামস, এর জন্য কোনো নিয়ম লাগবে না, শুধু একটু সেন্স থেকে বোঝেন। নর্মালি মামসকে দেখে আমাদের মনে হচ্ছে প্লুরাল নাউন, কারণ আমরা জানি সচরাচর কোনো নাউনের সাথে এস যোগ করলে সেই নাউনটা সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল হয়ে যায়, কথা সত্য। এখন যদি আমাকে বলা হয় মঙ্গল গ্রহের ইংলিশ কি, আমি কিন্তু বলবো দা মার্স। এখন মার্সের শেষেও কিন্তু এস আছে, তাই বলে এটাকে প্লুরাল নাম্বার ভাবার সুযোগ নেই, কারণ মঙ্গল গ্রহের ইংলিশটা লিখতে গেলে স্পেলিংটাই এরকম। যেমন বয়ের সাথে এস যুক্ত করার ফলে বয়েজ হয়ে গেছে প্লুরাল, আর এসটাকে বাদ দিলে বয় হয় সিঙ্গুলার। এখানে কিন্তু মার্সের এসটাকে যদি আপনি বাদ দেন, মার দ্বারা কোনো শব্দই এখানে হবে না। তার মানে মার্স বানান করতে যে এস, এটা প্লুরাল নাম্বারের এস না, এটা স্পেলিং এর প্রয়োজনে এস। অনুরূপ ভাবে মামস একটা রোগের নাম, এর স্পেলিংটাই এরকম, এটাকে প্লুরাল নাম্বার আমরা ভাববো না। এছাড়াও দেখেন পাশে বলা আছে যে মামস হলো একটা আ ভেরি কমন ডিজিজ, একটা রোগ। যেহেতু রোগ এখানে একটা, তাহলে এখানে আর তো হওয়ার সুযোগ নেই, এখানে হওয়ার কথা ছিল ইজ। এটা হয়নি বলে ছয়ের এতে ভুল। তাহলে কতগুলো নাউন দেখতে প্লুরাল নাম্বার মনে হলো যখন নাউনটা একক বা একটা নাউনকে মিন করবে তখন ভার্ব কিন্তু সিঙ্গুলারই হবে। জাস্ট এগুলো একটু কমন সেন্সের বিষয় ভাই, এগুলো সব নিয়ম লেখার বিষয় না। এখানে দেখেন বলছে স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস, এটা সবার মুখস্থ, উইন্স দ্য রেস। পাশাপাশি মুখস্থ রাখবেন, মনে রাখবেন যে টাইম অ্যান্ড টাইড এটা কিন্তু ওয়েট হবে, ওয়েট অথবা ওয়েটস ফর নান। চাইলে এগুলো নিয়ে অনেক ব্যাখ্যা করা যেতে পারে, এত গবেষণা বাদ দিয়ে আপাতত এইটুকু মনে রাখেন। টাইম অ্যান্ড টাইডের ক্ষেত্রে ভার্ব হয় প্লুরাল, ওয়েট।
আর স্লো অ্যান্ড স্টেডির ক্ষেত্রে ভার্ব হয় সিঙ্গুলার উইন্স। যদি বলেন যে কেন, কারণ হলো রেসে জয়ী হওয়ার জন্য স্লো থাকতে হবে, আবার অটলও থাকতে হবে। এই দুইটার সমন্বয়ে বিজয় আসে। এই জন্য দুইটা মিলে ভার্ব হয়ে গেছে সিঙ্গুলার। আর এখানে সময় কারোর জন্য অপেক্ষা করে না, স্রোতও কারোর জন্য অপেক্ষা করে না। এখানে যেমন স্লো আর স্টেডি মিলে বিজয় হয়, এখানে টাইম আর টাইড মিলে এরকম কিছুই হয় না। তাই এদেরকে আলাদা আলাদা নাউন মনে করে ভার্বটা প্লুরাল নাম্বার হয়েছে। সুতরাং মনে রাখবেন, স্লো অ্যান্ড স্টেডির ক্ষেত্রে উইন্স হয়, বা টাইম অ্যান্ড টাইডের ক্ষেত্রে অবশ্যই ওয়েট হয়। নম্বরে বলছে সঠিক বাক্য খুঁজুন। একটা নিয়ম লিখে নেন। যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে সমষ্টি বুঝালে ভার্বটি সিঙ্গুলার হয়। কিন্তু ডিভিশন বা ভাগ বুঝালে ভার্বটি প্লুরাল হয়। যে কোনো ক্ষেত্রে সমষ্টি বুঝালে ভার্বটি সিঙ্গুলার হয়, কিন্তু ডিভিশন বা ভাগ বুঝালে ভার্বটি প্লুরাল হয়। তাহলে যখনই কোনো কিছুর সমষ্টি বুঝাবে, তখন ভার্বটা হবে সিঙ্গুলার, কারণ সমষ্টি মানে তো অনেকগুলো জিনিসকে এক করে ফেলা। আর যখন ডিভিশন ভাগ হয়ে যাবে, তখন ভার্বটা হবে প্লুরাল। যেমন ধরেন, এখানে দেখে মনে হচ্ছে 40 মাইলস প্লুরাল নাম্বার, কিন্তু 40 মাইলস ইজ বা আর আ লং ওয়ে। দেখেন, 40 মাইল মিলে কিন্তু পথ, কয়টা পথ? একটা পথ, একটা দীর্ঘ পথ। তাহলে এখানে দেখে 40 মাইলস মিলেও মনে হলেও, এটাকে প্লুরাল নাম্বার মনে হলেও, 40 মাইল মিলে কিন্তু পথ হয়ে গেছে একটা, তার মানে সমষ্টি হয়েছে। সুতরাং এখানে ভার্বটা হবে সিঙ্গুলার ইজ। বাট যদি বাক্যটা আমি বলতাম এভাবে, যে 40 মাইলস হ্যাজ অথবা হ্যাভ বিন পাস্ট, 40 মাইল পথ পাড়ি দেওয়া হয়েছে। এইখানে 40 মাইলস কে দেখতে যেমন প্লুরাল নাম্বার মনে হচ্ছে, বাস্তবে সে প্লুরাল নাম্বারই এখানে। কারণ এখানে 40 মাইল মিলে কিন্তু কোনো এরকম সমষ্টি বোঝায়নি। তাই বাস্তবে তাকে দেখতে যেমন প্লুরাল নাম্বার মনে হচ্ছে, তার ভার্বও এখানে প্লুরাল হবে হ্যাভ। তো আমি এটাই বলছিলাম, যখন সমষ্টি আসবে তখন ভার্ব হবে সি, আর সমষ্টি না হয়ে যখন আলাদা আলাদা করেই বুঝাবে, তখন তার ভার্বটা প্লুরাল। এইসব বিবেচনায় আমাদের সঠিক উত্তর সি, 40 মাইলস ইজ আ লং ওয়ে। 9 নম্বরে বলছে বাক্য খুঁজো। মনে রাখবেন, হেয়ার অথবা দেয়ার এর পরবর্তী নাউন অনুসারে তার ভার্ব নির্ধারিত হয়। মানে হেয়ার বা দেয়ারের পর কি ভার্ব বসবে, সেই সিদ্ধান্ত হেয়ার বা দেয়ার দিবে না, বরং তার পরবর্তী নাউন ওই সিদ্ধান্ত নেবে। ধরেন আমি যদি বলি, দেয়ার
ইজ অথবা আর সাম বুকস অন দ্য টেবিল। তার মানে আমার দেয়ারের পরবর্তী নাউন যেহেতু সাম বুকস, প্লুরাল নাম্বার, তাহলে আমার ভার্ব প্লুরাল হবে আর। সো দেয়ারের পরবর্তী নাউন অনুসারে ভার্ব। সেদিক বিবেচনা করলে আমাদের এখানে সঠিক উত্তরটা হলো বি নাম্বার অপশন, দেয়ার ওয়াজ নো লিমিটেশন। এই জন্যই বি সঠিক উত্তর। অপশনে এটা ভুল, কারণ এখানে বলছে দেয়ার ওয়াজ নো লিমিটস। তো লিমিটস যদি প্লুরাল নাউন হয় তাহলে তো এখানে ওয়ার হওয়ার কথা ছিল, হয়নি তো। সি নাম্বারটাও ভুল, কারণ হলো এখানে লিমিটেশন যদি সিঙ্গুলার নাউন হয় তার ভার্ব তো হবে সিঙ্গুলার, হয়নি, সেটাও ভুল। ডি নাম্বারে বলছে দেয়ার আর লিমিট, এখানে লিমিট সিঙ্গুলার নাউন অথচ ভার্ব প্লুরাল, এটাও ভুল। ইতে বলছে দেয়ার আর নো লিমিট, এখানে লিমিট সিঙ্গুলার নাউন ভার্ব হইছে প্লুরাল, সো এটাও ভুল। সঠিক উত্তর অপশন বি। 10 নম্বরে বলছে বাক্য খোঁজো, শূন্যস্থান পূরণ করতে বলছে। বলছে দ্য কমিটি মেট অ্যান্ড দে ফেইল টু রিচ আ ডিসিশন। খেয়াল করেন, কমিটি যদি সাক্ষাৎ করার পর সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে কমিটির সদস্যরা বুঝতে হবে ওরা ইউনাইটেড নাই, বরং এক একজন এক এক দিকে চলে গেছে, মতামত ভিন্ন। তার মানে এখানে সমষ্টি বুঝায়নি, বরং ডিভিশন বুঝাইছে। কেমনে বুঝলাম? কারণ ওরা সিদ্ধান্ত নিতে পারে নাই মানে কি, মানে মতের মিল নাই। মতের মিল নাই মানে ইউনাইটেড নাই, ওরা ডিভাইডেড হয়ে গেছে। আর আমরা একটু আগেই শিখছি যে ডিভাইডেড হলে, ভাগ হলে, সেটা হবে প্লুরাল নাম্বার। ওকে, তো যদি প্লুরাল নাম্বার হয় তাহলে নিশ্চয় তার প্রোনাউনটাও প্লুরাল নাম্বার হবে। এই জন্য কমিটির পরিবর্তে প্রোনাউন হিসেবে এখানে ইট না বসে বরং দে বসছে। তাহলে আমাদের 10-এর সঠিক উত্তর অপশন এ। না বুঝলে প্রশ্ন করব। স্যার আবার একটু কাইন্ডলি যদি বলতেন। আচ্ছা, আপনি শুধু আমার নিয়মটা মনে আছে, আমি কি বলছিলাম? সমষ্টি বুঝালে কি হয়? সিঙ্গুলার। আর ডিভাইড হয়ে গেলে প্লুরাল। তো এখানে বাক্যে বলছে কমিটি সাক্ষাৎ করলো আর তারা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলো। যে প্রশ্ন করছিলেন সে ঝটপট আমাকে বলেন, একটা কমিটির মেম্বাররা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় কখন? যখন মতামতের ভিন্নতা চলে আসে। তো ভিন্ন মতামত মানে যদি সমষ্টি এক নাকি কথা না ডিভাইডেড? থাকে। স্যার ডিভাইডেড। ডিভাইডেড। ডিভাইডেড মানে প্লুরাল নাম্বার, আর তাই এখানে প্লুরাল প্রোনাউন হিসেবে দিয়ে নিয়েছি। এটা তো স্যার এখানে সিঙ্গুলার। ডি নাম্বার হতে পারবে? স্যার ডি ডি নাম্বারে নাম্বারে, কেমন হবে? ডি নাম্বারে কেমন করে হবে? ডিসিশন তো নিছে তারা, এখানে তো সাবজেক্টের জায়গায় বসে আছে দেয়ার ডিসিশন, পেসিভ ভয়েস করছে। তো আমরা এটা পেসিভ কেন করব? আমার তো অ্যাক্টিভের সাবজেক্ট আছেই। আচ্ছা আর এন্ড যদি থাকে, এন্ড এর আগেরটা যদি পেসিভ হয় এন্ড এর পরেরটাও পেসিভ হয়। এন্ড এর আগেরটা অ্যাক্টিভ হলে এন্ড এর পরেরটাও অ্যাক্টিভ করতে হয়। এন্ড এর আগের ক্লোজটা তো অ্যাক্টিভ প্যারালাল হয়েছে। জি স্যার, প্যারালাল করতে হবে। 11 নম্বর প্রশ্নে বলছে, নিয়ম লিখে নেন। ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশ বা শতকরা বুঝালে সংখ্যা অনুসারে নয়, বরং মূল নাউন অনুসারে ভার্ব বসে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে ওই হর বা লব কত আছে এগুলো আমাদের দেখার বিষয় না। আসল নাউনটা সিঙ্গুলার নাকি প্লুরাল নাম্বার তার উপর ভিত্তি করে ভার্ব বসে। তাই লিখছি ভগ্নাংশ বা শতকরা বুঝালে সংখ্যা অনুসারে নয়, বরং মূল নাউন অনুসারে ভার্ব বসে। যদি কথা সত্য হয় তাহলে এবার 11 নম্বর প্রশ্নে দেখেন বলছে 3/4 অফ দ্য ওয়ার্ক। এটা ভগ্নাংশ, এখানে 3টা হলো লব, 4 হলো হর,
আমি তো বলছি এইসব সংখ্যা টংখ্যার দিকে আমরা তাকাবো না। আমার ভার্ব বসবে এই যে নাউনটা, যার ওয়ার্ক নাউন। ভগ্নাংশ নির্ণয় করা হয়েছে সেই নাউনটার উপর ভিত্তি করে। এই নাউন যেহেতু ওয়ার্ক সিঙ্গুলার নাম্বার, আমার ভার্বও হবে সিঙ্গুলার নাম্বার, তাই সঠিক উত্তর হ্যাজ বিন। তাহলে মনে রাখবেন, ভগ্নাংশ বা শতকরা বুঝালে সংখ্যা অনুসারে ভার্ব বসে না, বরং আসল নাউন যে নাউনটাকে ভগ্নাংশে রূপান্তর করে সেই নাউনটা সিঙ্গুলার নাকি প্লুরাল তার উপর ভিত্তি করে ভার্ব বসে। আচ্ছা 12 স্যার, এখানে নম্বর। 3/4 অফ দা স্টুডেন্টস হলে তখন প্লুরাল হতো না? কে আছে ওগুলো আমাদের দেখার বিষয় না, ওই স্টুডেন্ট থাকবে নাকি টিচার থাকবে এগুলো কোনো ইস্যু না। না স্যার, আপনার ইস্যু স্টুডেন্টস হচ্ছে, হলে মানে তখন যদি প্লুরাল হ্যাঁ থাকে সেটাই স্টুডেন্ট। বলছি, নাউন প্লুরাল মানে ভার্ব প্লুরাল, তখন হ্যাভ বিন হইতো। ঠিক ধরছেন আপনি, নাউন যা ভার্ব তাই হবে, সংখ্যা অনুসারে না। এর মধ্যে সঠিক বাক্য খুঁজবো না, ইনকারেক্ট সেন্টেন্স খুঁজতে বলছে, বলছে কোনটা ভুল বাক্য সেটা খুঁজো। আমরা দেখতেছি অপশন এটা ঠিক আছে, কারণ 60% এটা শতকরা। তো শতকরা বুঝালে তো মূল নাউন অনুসারে ভার্ব বসে, আমার আসল নাউন তো মানি, মানি সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, এটা কারেক্ট। বি নাম্বারও কারেক্ট, কারণ 60% অফ আওয়ার রিসোর্সেস, এখানে আমার আসল নাউন হলো রিসোর্সেস, শতকরা বুঝালে আসল নাউন যদি প্লুরাল হয় ভার্ব তো প্লুরাল হয়েছে ওয়্যার, এটাও কারেক্ট। সিও কারেক্ট, কারণ 2/3 অফ দ্য জ্যাক ফ্রুট এটা ভগ্নাংশ। সো ভগ্নাংশের ক্ষেত্রে আমার আসল নাউন যেহেতু জ্যাকফ্রুট, এই নাউনটা যেহেতু সিঙ্গুলার, তাহলে আমার ভার্বও হবে তো সিঙ্গুলার, স্বাভাবিক, তার মানে এটাও কারেক্ট। ডি নাম্বারে 2/3 অফ আর মান্থলি ইনকাম, এখানে আমার আসল নাউন হলো ইনকাম, আসল নাউন যেহেতু সিঙ্গুলার তাহলে আমার ভার্বও হবে সিঙ্গুলার, তার মানে এই জায়গায় গো না হয়ে গোজ হওয়া উচিত ছিল, ঠিক কি না? জি স্যার। কিন্তু হয় নাই, গোজ হওয়া উচিত ছিল কিন্তু হয়নি, যার কারণে লেখার কারণে সাদা বড় দেখি কেমন হয়? চোখে লাগে বেশি না? অন্য কোনো কালার দেওয়া যায় কিনা দেখো তো। ওই যে প্রিলি লেখা যে কালারটা ওরকম কালার, এটা তুলনামূলক কম চোখে লাগে। আচ্ছা হলুদ দাও, ওকে। তাহলে এখানে গোজ হওয়া উচিত ছিল, হয়নি, তার মানে এটাই ভুল বাক্য, তার মানে সঠিক উত্তর এটাই, কারণ আমাদেরকে বলছে ইনকারেক্ট সেন্টেন্স খুঁজে বের করো, এটাই ভুল বাক্য। সো 12 ডি হলো সঠিক উত্তর। এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। 13 বলছে এখানে বাক্যের ভুল খুঁজে বের করতে হবে। ওকে, খুঁজবো। বাইং ক্লোথস, এটা হলো সাবজেক্ট। তো আমি একটু আগেও বলছিলাম যে কতগুলো শব্দ মিলে যখন বাক্যের একটা সাবজেক্ট গঠিত হয়, মানে সাবজেক্টটা যখন একটা ফ্রেজ হয়, সেক্ষেত্রে আমরা ভার্ব বসাই প্রথম নাউন অনুসারে। প্রথম নাউনটাকে বাইং, এই ক্লোথস এর দিকে তাকায় লাভ নেই, আমার প্রথম নাউন অনুসারে ভার্ব বসবে। প্রথম নাউনটা যেহেতু বাইং সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার ভার্ব হবে সিঙ্গুলার, তার মানে এখানে আর না হয়ে ইজ হওয়া উচিত ছিল, এটা হয়নি, তার মানে ভুলটা আছে অপশন এ। এই ধরনের প্রশ্নে আমাদের কাজ ভুল খুঁজে বের করা, সুতরাং 13 ভুল আছে অপশন এ তে। আচ্ছা, এবার আসি 14। 14 বলছে সঠিক বাক্য খুঁজো। মনে রাখবেন, দা প্লাস অ্যাজেক্টিভ প্লাস নাউন ইজ ইকুয়াল প্লুরাল কমন নাউন, আগে এভাবে লিখে নেন। লেখার পর এই নাউনটাকে আমি নিষিদ্ধ করে দিলাম। তার মানে কি, নর্মালি আমরা জানি যে অ্যাজেক্টিভের পরে নাউন থাকে,
কিন্তু আপনি যখন দেখবেন অ্যাডজেক্টিভের পরে নাউন নাই, নাউন নেই, এরকম নাউন ছাড়া শুধু একটা অ্যাডজেক্টিভের সামনে যদি দা বসে, তখন সেটা আর অ্যাডজেক্টিভ থাকে না, ওইটা হয়ে যায় একটা নাউন। কোন নাউন? কমন নাউন। কেমন কমন নাউন? প্লুরাল কমন। তার মানে নাউন ছাড়া শুধু একটা অ্যাডজেক্টিভের পূর্বে দিয়ে বসলে সেটা অ্যাডজেক্টিভের আর কাজ করে না, সে হয়ে যায় প্লুরাল কমন নাউন। তো নাউন যদি প্লুরাল হয় তার ভার্বও তো প্লুরাল হবে। ধরেন আমি লিখলাম দ্য রিচ ম্যান ইজ অথবা আর নট অলওয়েজ হ্যাপি। ধনী মানুষটি সবসময় সুখী না। যদি এখানে এরকমই থাকে তাহলে এই ম্যানের কারণে আমার কিন্তু ইজ নিতে হবে। বাট যখন দেখবেন এই ম্যানটা নাই, শুধু রিচ একটা অ্যাডজেক্টিভ আছে তার সামনে দা, তখন ওই অ্যাডজেক্টিভটা একটা প্লুরাল নাউনে রূপান্তর হয়ে যায় এবং তখন তার ভার্বটাও হবে প্লুরাল নাউন। তার মানে এখানে আর হওয়া উচিত ছিল। আর এটা তো জাতি বুঝাইছে তাই না, দিরিচ? হ্যাঁ, ওই জাতিটা ঠিক একটা শ্রেণীকে বোঝাচ্ছে। হুম, এই জন্য আমাদের সঠিক উত্তর হলো এখন ডি নাম্বার অপশন, দ্য রিচ আর নট অলওয়েজ। 15 বলছে সঠিক বাক্য খুঁজুন। মনে রাখবেন, যাদের শেষে এরকম ওয়ান অথবা বডি অথবা থিং আছে, এরা সিঙ্গুলার নাম। কিরকম? যেমন ধরেন আমি বললাম এভরি ওয়ান, এনি ওয়ান, নো ওয়ান, সাম ওয়ান, এভরিবডি, নো বডি, সামবডি, এনিবডি, এভরিথিং, নাথিং, সামথিং, এনিথিং, এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর যারা সিঙ্গুলার নাম্বার তাদের ভার্বও কিন্তু সিঙ্গুলারই। অর্থাৎ আমি যদি লিখি এভরিবডি, এভরিবডির পরে কিন্তু আমার হ্যাভ লেখা যাবে, আমাকে লিখতে হবে হ্যাজ গন দেয়ার। কারণ কি, এখানে এভরিবডি মানে প্রত্যেকে, মানে প্রতি একজনের কথা আলাদা আলাদা করে বলছে। এই জন্য মনে রাখবেন, যেসব প্রোনাউনের শেষে ওয়ান, বডি বা থিং থাকবে তারা সিঙ্গুলার নাম্বার এবং তাদের ভার্ব সহ বাকি সবই হবে সিঙ্গুলার। তার মানে 15 সঠিক উত্তর সি নাম্বার অপশন, এভরিবডি হ্যাজ গান দেয়ার। এবার আসেন আমরা একটু 16 নাম্বারে যাব। 16 নাম্বার প্রশ্নে বলছে মোস্ট অফ দ্য মিল্ক ড্যাশ গন ব্যাড and 6 gallons of milk dash still in the refrigerator. এখানে গ্যাপ আছে দুইটা, তাহলে দুইটা শূন্যস্থান আমাকে পূরণ করতে। ওকে ফাইন। ধরেন আমরা বাক্যটার মিনিংও ভালো মতো বুঝি না, বাক্যের মিনিং না বুঝেও আপনি সমাধান করতে পারবেন। কিভাবে? আমরা এইটুকু জানি এখানে মিল্ক আছে, মিল্ক হলো আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের পরে তো সিঙ্গুলার ভার্ব বসে, তার মানে প্রথম গ্যাপের ভার্বটা হবে সিঙ্গুলার। এটা আমরা নিশ্চিত যে এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। আর এন্ড এর পরে এটা আরেকটা ক্লোজ, এখানে বলছে 6 গ্যালনস অফ মিল্ক, এই পুরোটাই বাক্যের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যদি সাইজে বড় হয় আমরা জানি প্রথম নাউন অনুসারে ভার্ব বসে। তো আমাদের এখানে প্রথম নাউন কে বলেন তো? 6 gallons. 6 6 নাকি 6 গ্যালন? 6 gallons. 6 হুম, গ্যালন তো একসাথে হওয়ার কথা। হ্যাঁ, তাহলে 6 গ্যালনস কি সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার? প্লুরাল। এই জন্য এখানে না, ভার্বটা হবে সিঙ্গুলার। প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব, তাহলে প্রথম এ গ্যাপে সিঙ্গুলার ভার্ব, নাম্বার দ্বিতীয় আনসার হবে। গ্যাপে প্লুরাল ভার্ব হবে। তার মানে সঠিক উত্তর অপশন এ। এ নাম্বার। এভাবে চিন্তা করতে হবে। এবার আসি আমরা 17 নম্বরে। সতেরো নম্বরে বলছে যে at present advertising is one of the most
স্ট্রিক্টলি রেগুলেটেড ইন্ডাস্ট্রিজ। মনে রাখবেন ইজ অফ, ওয়ান অফ, দিয়ে দিন। either of, neither of, এই অফগুলোর পরে বা নন অফ, এই অফগুলোর পরে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে, অবশ্যই থাকবে, সেটা হবে প্লুরাল নাম্বার। আর ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে ইজ অফ, আইদার অফ, নেইদার অফ, ওয়ান অফ, নন অফ, সব যত আছে এদের পরে যে নাউন বা প্রোনাউনটা বসবে সেটাকে আমরা প্লুরাল নাম্বার করব, কিন্তু যে ভার্ব বসবে সেটাকে আমরা করব সিঙ্গুলার নাম্বার। এখন ধরেন আমি যেটা বাক্য লিখি যে নন অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের কেউই না ইজ আ লয়ার, একজন আইনজীবী। আইনজীবী কেমন হবে? সব পড়ছে ইংরেজি সাহিত্য, আইনজীবী তো হওয়ার সুযোগ নেই। তো এই যে নন অফ এর পর আমার নাউনটা হলো প্লুরাল নাম্বার, কিন্তু ভার্বটা হয়ে গেল সিঙ্গুলার নাম্বার। ওকে, যদি তাই হয় তাহলে এখানে প্রশ্নে আছে ওয়ান অফ দা। তো ওয়ান অফ এর পর নাউন হবে প্লুরাল। তো ওয়ান অফ এর পর দা তো আছে, দা তো একটা আর্টিকেল। তো আর্টিকেলের পর যা থাকে এগুলো অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভ হবে, এটা অ্যাডজেক্টিভ। নাউন কিন্তু ইন্ডাস্ট্রি। তো যেহেনেই নাউন হোক, ওয়ান অফ এর পর নাউন হবে প্লুরাল। তার মানে এখানে ইন্ডাস্ট্রি না হয়ে ইন্ডাস্ট্রিজ হওয়া উচিত ছিল, সেটা কিন্তু হয়নি। তার মানে ভুলটা আছে ডি তে। আর এই ধরনের প্রশ্নে যেখানে ভুল সেটাই সঠিক উত্তর। তার মানে সঠিক উত্তর হচ্ছে ডি। সূত্রটা মনে রাখবেন। 18-এ বলা হয়েছে একই প্রশ্ন, সিলভার ওয়ান অফ দ্য ফার্স্ট। এই যে ওয়ান অফ এর পর নাউনটা তো প্লুরাল নাম্বার হওয়ার কথা ছিল, এখানে মেটাল না হয়ে মেটালস হওয়া উচিত ছিল, বাট সেটা তো হয়নি। তার মানে ওয়ান অফ এর পর নাউন প্লুরাল হয়নি, জন্য ভুলটা এ তে। অপশন এ তে ভুল, তার মানে সঠিক উত্তর এ, কারণ যেখানেই ভুল সেটাই সঠিক। একটা ভুল পেলে আপনাকে আর পড়তে হবে না, কারণ ভুল একটাই থাকে। এখানে বলছে সঠিক বাক্য খোঁজো। মতিন ইজ ওয়ান অফ দ্য ফিউ স্টুডেন্টস হু হ্যাজ ব্রোট রিয়েল অনার টু দ্য কলেজ। মনে রাখবেন হুটা এখানে রিলেটিভ প্রোনাউন। এটা একটা নিয়ম যে রিলেটিভ প্রোনাউন এর অ্যান্টিসিডেন্ট মানে হলো পূর্বের নাউন বা প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউনটা থাকে, মানে যার পরিবর্তে রিলেটিভ প্রোনাউনটা বসে, তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এই জন্য বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এর অ্যান্টিসিডেন্ট মানে তার পূর্বের নাউন বা প্রোনাউন অনুসারে ভার্ব বসে। তাহলে রিলেটিভ প্রোনাউনের ভার্বটা বসবে তার পূর্বের নাউন অনুসারে। ধরেন আমি বললাম ইট ইজ আই হু অ্যাম অথবা ইজ রেসপন্সিবল ফর দিস, মানে আমি এর জন্য দায়ী, কেউই না, আমি এর জন্য দায়ী। তাহলে এখানে আমার এই হু এর পূর্বে যেহেতু আছে আই, আই অনুসারে আমাকে অ্যাম লিখতে হবে। তাহলে রিলেটিভ প্রোনাউনের পূর্বের নাউনটা অনুসারে বা প্রোনাউন অনুসারে ভার্ব। যদি তাই হয় তাহলে এখানে প্রশ্নে যে অংশটুকু আন্ডারলাইন করছে, এখানে হু হলো রিলেটিভ প্রোনাউন। তাহলে হু এর পূর্বে আমার নাউনটা হলো স্টুডেন্টস। যেহেতু নাউনটা এখানে প্লুরাল নাম্বার, তার মানে এখানে তো হ্যাজ বসার সুযোগ নেই, এখানে হ্যাভ হইতো, হু হ্যাভ ব্রোট রিয়েল অনার। তাহলে এই আন্ডারলাইন করা অংশের রিপ্লেসমেন্টে আমাকে নিতে হবে ডি নাম্বার অপশন, হু হ্যাভ ব্রোট রিয়েল অনার। কি বুঝলাম? রিলেটিভ প্রোনাউনের পূর্বের নাউন অনুসারে তার ভার্ব বসে। মনে রাখবেন এটা। তাহলে সঠিক উত্তর ডি এখানে। 20-তে যাওয়ার আগে একটা নিয়ম লিখে নেন। লিখবেন দুটো নাউন যখন অ্যান্ড দ্বারা যুক্ত হয়
লেখার পর ড্যাশ চিহ্ন দিবেন, দিয়ে নিচে লিখবেন শুধু প্রথম নাউনটির পূর্বে দি থাকলে, আর্টিকেল দি, শুধু প্রথম নাউনটির পূর্বে দি থাকলে সেটি সিঙ্গুলার নাউন। আর নাউন সিঙ্গুলার মানে কি? ভার্ব সিঙ্গুলার। আর দুটো নাউনের পূর্বেই আর্টিকেল থাকলে সেটি প্লুরাল নাউন। নাউন প্লুরাল মানে কি? ভার্ব প্লুরাল। তাহলে দুইটা নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, আর যদি আপনি দেখতে পান যে ওদের মধ্যে শুধু প্রথম নাউনটার পূর্বে একটা আর্টিকেল আছে বা দি আছে, তাহলে বুঝবেন ওই দুইটা নাউন মিলে মূলত একজনকেই বোঝাচ্ছে, এবং সেটা হবে সিঙ্গুলার নাউন। আর যদি মনে হয় যে না, দুইটা নাউনের পূর্বেই কোনো না কোনো আর্টিকেল আছে, তখন বুঝে নিবেন ওরা ভিন্ন ভিন্ন নাউন এবং ওদের ভার্ব হবে প্লুরাল নাউন। তো এখানে বলছে দ্য এক্সামিনেশন অ্যান্ড স্কোরিং সিস্টেম। দেখেন, এক্সামিনেশন একটা নাউন, স্কোরিং সিস্টেমও একটা নাউন। তো দুইটা নাউন যেহেতু অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, ভালো কথা। এখন দেখেন, প্রথম নাউনটার পূর্বে দা আছে, বাট পরবর্তী নাউনের পূর্বে কোনো আর্টিকেল নাই। তার মানে বুঝতে হবে যা এক্সামিনেশন তার নামই স্কোরিং সিস্টেম। দুইয়ে মিলে এক হয়ে গেছে, দুটি দেহ বাট মন হয়েছে একটা, অর্থাৎ এটা সিঙ্গুলার। সুতরাং এর ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব আছে সি নাম্বার অপশনে। ডিতেও আছে, বাট এটা পেসিভ ভয়েসে হবে, কারণ এক্সামিনেশন কখনো একা একা ডিজাইন হয় না, পেসিভ হবে, তাই হ্যাজ বিন ডিজাইনড। আচ্ছা, এবার আসি আমরা 21-এ। দ্য চিফ কম্পিটিটর অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ারসেলভস। দেখেন, পুরোটাই কিন্তু নাম, পুরোটাই সাবজেক্ট। তা আমরা যেন কি বলছিলাম, সাবজেক্ট যদি সাইজে বড় হয়, সাবজেক্ট যখন একটা ফ্রেজ হয়, ভার্ব বসে কোনটা অনুসারে? প্রথমটা অনুসারে। তাহলে প্রথম নাউনটা এখানে কে? দি চিফ কম্পিটিটর। এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। তার মানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন, ইজ অবলাইজড টু রাইস। এটা হবে না, কারণ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হবে না, এই জন্য ডি। এগুলো নিয়ম মুখস্থ করার দরকার নেই যে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথম নাউন অনুসারে ভার্ব বসে। তার চেয়ে মনে রাখবেন সাবজেক্টের পরিধি বড় হলে প্রথম নাউন অনুসারে ভার্ব বসে। ওকে, তাহলে এখানে নিয়ম লাগতেছে না, এটা আমরা শিখছি। 22-তে এবার বলছে, এবার একটা নিয়ম লাগবে। লিখবেন দুটি নাউন বা প্রোনাউন যদি অর বা নর দ্বারা যুক্ত হয়, তাহলে দ্বিতীয়টি অনুসারে ভার্ব বসে। যখন দুইটা নাউন বা প্রোনাউন অর বা নর দ্বারা যুক্ত হবে, সেই ক্ষেত্রে আমরা ভার্ব বসাবো প্রথমটা না, সেই ক্ষেত্রে আমরা ভার্ব বসাবো দ্বিতীয়টা অনুসারে, দ্বিতীয় নাউনটা অনুসারে আমরা ভার্ব বসাবো। যদি তাই হয়, বি নাম্বার তাহলে আনসার। আমাদের প্রশ্নে বলছে নেইদার দ্য সেলসম্যান নর দ্য মার্কেটিং ম্যানেজার। তাহলে আমরা মার্কেটিং ম্যানেজারের উপর ভিত্তি করে ভার্ব বসাবো। তো মার্কেটিং ম্যানেজার তো সিঙ্গুলার, তাহলে আমার ভার্বও সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব অপশন এ তেও আছে, বি তেও আছে। আমার সঠিক উত্তর বি হবে, কারণ ফেভার একটা নাউন, নাউনের সাথে কখনো আইএনজি যোগ করা যায় না।
তাহলে অর নর দ্বারা যুক্ত হলে ভার্ব বসবে কোনটা অনুসারে? দ্বিতীয় নাউনটা অনুসারে ভার্ব। তার মানে দ্বিতীয় নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, দ্বিতীয় নাউনটা যদি প্লুরাল হয় ভার্বটাও হবে প্লুরাল। আচ্ছা, এবার 23 তে বলছে সঠিক বাক্য খোঁজো। আমরা একটু আগেই পড়লাম যে অর নর থাকলে দ্বিতীয় নাউন অনুসারে ভার্ব বসে। তো এখানে বলছে নেইদার দ্য ওয়ার্কার্স নট দেয়ার লিডার। লিডার তো সিঙ্গুলার, সে অনুযায়ী ভার্ব তো সিঙ্গুলার হয়নি, এটা ভুল। এখানে নট দেয়ার লিডার, লিডার যেহেতু সিঙ্গুলার ভার্ব হয়েছে সিঙ্গুলার, মনে হচ্ছে এটা কারেক্ট। আর অপশন সি তে বলছে নেইদার দ্য ওয়ার্কার্স নট দেয়ার লিডার, লিডার সিঙ্গুলার ভার্ব হয়েছে প্লুরাল, এগুলো ভুল। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে অপশন বি। মানে একটু আগে যে নিয়মটা শিখলাম সেটা দিয়ে একটা এক্সাম্পল, এগুলো এক্সাম্পল। 24 এ বলছে সঠিক বাক্য খোঁজো। কে বলতে পারবেন এখানে সঠিক বাক্য কোনটা? এ নাম্বার। এ নাম্বার। দেখতে 20 মাইলস মনে হলো, লং ডিস্টেন্স যেহেতু একটাই সুতরাং ভার্ব হবে সিঙ্গুলার। 25 এ বলছে সঠিক বাক্য খোঁজো। এই যে পুলিশ, মনে রাখবেন কিছু নাউন আছে, পুলিশ, পিপল, ক্যাটল, পেশেন্ট্রি মানে কৃষক সম্প্রদায়, জেন্ট্রি মানে ভদ্রলোকের দল, পোল্ট্রি, আরো আছে এরকম, বাট এগুলো গুরুত্বপূর্ণ। দেখবেন এরা সর্বদা প্লুরাল নাউন। আমি কিন্তু পুলিশ ম্যান লিখি নাই, হ্যাঁ, সরাসরি পুলিশ। পুলিশ, পিপল, ক্যাটল, পেশেন্ট্রি, জেন্ট্রি, পোল্ট্রি, এই নাউনগুলো সবসময় প্লুরাল নাম্বারের কাজ করে। তার মানে কি এদের ভার্ব হবে প্লুরাল। তাহলে যদি তাই হয় এখানে পুলিশের পর ভার্ব হবে প্লুরাল, তার মানে অপশন এ বা বি হওয়ার সুযোগ নাই, সি বা ডি হবে। সি হবে আনসার। এখন যেহেতু পুলিশকে কাজটা করতে বলা হয়েছে, অ্যালার্ট থাকতে বলা হয়েছে, তার মানে পেসিভ ভয়েস, তাহলে ওয়ারের পর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাই সঠিক উত্তর হবে সি। পুলিশ, পিপল, ক্যাটল, পেশেন্ট্রি, জেন্ট্রি, পোল্ট্রি এরা সর্বদা প্লুরাল নাউন, মনে রাখবে। 26 এ বলছে সঠিক বাক্য খুঁজো। Pick appropriate word and complete the sentence. এখানে দেখেন আস কিন্তু প্লুরাল নাম্বার, উই থেকে আস হয়েছে, আর ভার্ব হলো সিঙ্গুলার। নাউন বা প্রোনাউন প্লুরাল আর ভার্ব হয় সিঙ্গুলার, তার মানে এখানে অপশন এ হবে, নন না অফ। না পারবো। রাইট, চমৎকার, সঠিক উত্তর হলো অপশন এ। তারপর কই, তারপর তারপর নাইয়া, কোশ্চেন কি 26টাই নাকি? জি স্যার, এই পর্যন্তই। জি স্যার। তাহলে এভাবে আমরা একটা প্রশ্ন ধরে একটা করে নিয়ম বুঝলাম, এটার নাম হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদারিং। শুধু এক গাদা রুল শিখলাম বাট কোশ্চেন সলভ করলাম না, এগুলো দিয়ে লাভ নেই। প্র্যাকটিক্যাল নলেজ নিতে হবে। আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়েছে? জি না স্যার। এখন আপনাদের একটা কাজ আছে, এইচডব্লিউ হোমওয়ার্ক। স্টুডেন্টস ওয়ার্কের যত প্রশ্ন আছে বাসায় সলভ করবেন, কোথাও প্রবলেম হলে আমাকে আগামী ক্লাসে জিজ্ঞেস করবেন। সবার জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো। আর আমাদের একটু জি, আমরা স্যার এর বাইরে আর কোন ধরনের বই পড়লে আমাদের জন্য ভালো হয় স্যার, এই বিষয়ে যদি আগে কিছু আমাদের বলতেন। শীটটা সলভ করেন, করার পরে আমি বই বলবো। শীটটা আগে, শীটের স্টুডেন্টস ওয়ার্ক গুলো আগে শেষ করেন ভাই, এগুলো শেষ করার পর বই লাগবে না। স্যার রিডান্ডেন্সি সম্পর্কে কিছু বললে ভালো হতো। রিডান্ডেন্সি স্যার হচ্ছে মানে রিডান্ডেন্সি এটা একটু কোনো পড়ায় দেন। গ্রামারের টপিক না এক্স্যাক্টলি। রিডান্ডেন্সিটা হচ্ছে মানে আপনাকে রিপিট করা যাবে না, যে কোনো কিছু রিপিট করা যাবে না। কি ধরনের রিপিট করা যাবে না? ধরেন আমি বললাম, খেয়াল করেন, আমি বললাম যে ডিসকাস অ্যাবাউট, নো, ডিসকাস মানেই হচ্ছে টক অ্যাবাউট। আবার বলি এন্টার ইনটু, না, এন্টার মানেই গো ইনটু, সো এন্টারের পর আর ইনটু দেয়া যাবে না, ডিসকাসের পর অ্যাবাউট দেয়া যাবে। রিজেম্বল মানে দেখতে একই রকম, সো রিজেম্বল মানে টেক আফটার, রিজেম্বলের পরে আর আফটার দেয়া যাবে না।
প্রসিড মানে গো ফরওয়ার্ড। সো প্রসিডের পরে নতুন করে আর ফরওয়ার্ড দেয়া যাবে না। এগুলো হচ্ছে বিষয় ল্যাপটপ। তো এখন এগুলো রিডান্ডেন্সির ব্যাপারটা আনলিমিটেড, এটা সুনির্দিষ্ট কয়েকটা নিয়ম দিয়ে সলভ হবে না, বাট আপনাকে মাথায় স্যার রাখতে হবে রিপিট, একটু শোনেন, রিপিট করা যাবে না। রিপিট করলে বাক্য ভুল হবে। যেমন ধরেন আমি একটা বাক্য লিখলাম যে দা রিজন of his absence is because his illness. খেয়াল করেন তো এই বাক্যে কোন শব্দটা বাড়তি হয়ে গেছে? আর Sir, বিকজ because. রিজন থাকলে আবার বিকজ কেন দিব? তাহলে এখানে বিকজ শব্দটা রিডান্ডেন্ট, এটাকে তুলে দিলে বাক্য কারেক্ট। দ্য রিজন অফ হিজ অ্যাবসেন্স ইজ হিজ ইলনেস। এই জন্য রিডান্ডেন্সি টপিকটা আসলে এরকম কয়টা রুলস দিয়ে শেখার মতো না। চোখ কান খোলা রাখতে হবে যে একই অর্থ প্রকাশ করে এমন শব্দের জন্য রিপিট না হয়। ডিসকাস মানে যদি টক অ্যাবাউট হয়, তাহলে আমি ডিসকাসের পর আবার অ্যাবাউট লিখবো কেন? যদি কেউ লিখে বাক্যটা এরকম যে আই ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, বাক্য ভুল। কারণ ডিসকাস মানেই তো টক অ্যাবাউট, তো তুমি আবার ডিসকাসের পরে অ্যাবাউট লিখবা কেন? এই জন্য আমি আসলে রিডান্ডেন্সির জন্য আলাদা করে নিয়ম দিতে পারবো। এটার উপায় হচ্ছে আপনাদেরকে একটু চোখ কান খোলা রাখতে হবে, প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। আর বলছিলেন যে শীটের বাইরে কোথায় প্র্যাকটিস করবেন। আমার প্রথম কথা, শীট প্র্যাকটিস করলে পরীক্ষায় কমন পাওয়া যায়। শীট প্র্যাকটিস যদি শেষ হয়, তারপরে কোথায় প্র্যাকটিস করবেন? আপনার যে বই ভালো লাগে সেটা প্র্যাকটিস করবেন, যেখানে আপনি ভালো বুঝেন। শুধু বইটা সাইজ মোটা সোটা হলেই হবে না। যে বইটা লাইব্রেরিতে যাবেন, গিয়ে বলবেন ভাই আমাকে 2টা ইংলিশ বই দেন, যেটা দেখে আপনার মনে হবে যে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে, এমন বই আপনি নিয়ে নিন। জি, কে যেন বলছিলেন, আমি থামাই দিয়েছিলাম, এখন বলেন। স্যার স্যার এখানে তো টেক আফটার, রিজেম্বল মানে টেক আফটার বললেন। এখন অপশনে যদি রিজেম্বল উইথ বা টু অন্য কোনো প্রিপজিশন থাকে, কিছুই ওইটাও হবে কি না, আমরা অ্যাভয়েড করব? কিছুই হবে না। রিজেম্বলের পর নো প্রেপোজিশন, জি স্যার, বুঝতে পারছি। এন্টারের পরও নো প্রেপোজিশন। এই কটা লিখলাম কেন? এই কটা বিভিন্ন প্রশ্নে আসা প্রশ্ন, হ্যাঁ, বিগত বছর। আচ্ছা, আর জন্য কে কি বলছিলেন বলেন। স্যার স্যার অ্যাওয়েট অর্থ কি? অ্যাওয়েট মানে হলো ওয়েট ফর। সো প্রতীক্ষা। অ্যাওয়েটের পরে আর ফর দেওয়া যাবে না। স্যার আমাকে হ্যাঁ, কয়েকটা ট্রান্সলেশন করে দেওয়া যাবে? না আজকের টপিক নাকি প্রশ্ন করেন ভাই? না স্যার, কোনো প্রবলেম নেই। আপনি আমাকে আলাদা করে ইনবক্স করেন, আমি আপনার পার্সোনাল যেগুলো ট্রান্সলেশন করে দিব আমি। হ্যাঁ, আমাকে ইনবক্স করার ঠিকানাটা হচ্ছে এম রুবেল রানা লিখবেন, লিখে আমাকে নক দিবেন। হ্যাঁ, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম 01867811303। জি স্যার। একটু একটা মিনিট। আচ্ছা, ওকে, তাহলে ঠিক আছে, গুড নাইট, আসসালামু আলাইকুম।